তাদের ভালোবাসাটা ভালোবাসা ছিল না, ছিল স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। তার মাকে রেখে তার বাবার সাথে পালিয়ে এসেছিল। পালিয়ে সে একটা বাড়িতে বাসা ভাড়া নেয়। সবাই জানতাম তারা বাবা মেয়ে, কিন্তু তারা গোপনে স্বামী স্ত্রীর মতো সংসার করছিল। এক পর্যায়ে মেয়েটার পেটে বাচ্চা চলে আসে। বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। গল্পটি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই গল্পটি শুনলে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, সেই সাথে আপনার ওটাও দাঁড়িয়ে যাবে। তাই কোথাও স্কিপ না করে পুরো গল্পটি শুনুন এবং কমেন্ট করে ডাক জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন। আমার নাম সালমা। আমার পরিবারে মোট ৫ জন সদস্য হয়েছিল। আমার বাবা ছিল কৃষক আর মা ছিল গৃহিণী। আমরা ২ ভাই ১ বোন। আমি ভাইবোনদের মধ্যে সবার ছোট ছিলাম। আমাদের গ্রামের বাড়ি যশোর, কিন্তু আমরা গ্রামের বাড়িতে থাকতাম না। আমার যখন বয়স ৫ বছর তখন আমাদের পুরো পরিবার নিয়ে আমরা রাঙ্গামাটিতে চলে আসি। আমার বাবা গ্রামেতে আমার একটা কাজ খুঁজে পাচ্ছিল না, তাই আমরা সবাই রাঙ্গামাটিতে চলে এসেছি একটা কাজের সন্ধানে। এরপরে আমার বাবা একটা কাজ পায়, তারপর আমরা বাসা ভাড়া করে সবাই মিলে একসাথে থাকতে শুরু করলাম। আমরা যেই বাড়িতে থাকতাম ওই বাড়ির বাড়িওয়ালার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক তৈরি হলো। আমাদের বাসা যে বাড়িওয়ালা তারা সমস্ত আপনি আমার বাড়ির যত ভাড়াটিয়া আছে তাদের কাছ থেকে ভাড়া তুলবেন, আর আপনি কিছু নিবেন, আমাকে কিছু পাঠাবেন এখানে। তখন আমার বাবা সেই বাড়িওয়ালার কথায় এক বাক্যে রাজি হয়ে গেল। এরপর থেকে বাড়িটা আমরাই দেখাশোনা করছি। আজকে প্রায় ৬ বছর হয়ে গেল আমরা এই বাড়িতেই আছি, আর বাবা এই বাড়িটিকে ঠিকঠাকভাবে দেখাশোনা করছে। তাছাড়া এইবারে সমস্ত ভাড়াটিয়ারা জানত এইবারে মালিক আমরাই। আর এই বাড়িটি পুরো ১০ শতক মাটির উপরে ছিল। আমরা যেহেতু অনেক বছর বাড়িটিকে দেখাশোনা করেছিলাম, তখন বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবাকে ৫ শতক মাটির দলিল করে দিয়েছিল। কারণ বাড়িওয়ালা আঙ্কেলের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তাছাড়া এই বাড়িতে কাজকর্ম করার জন্য আমার বাবা কিছু টাকা ইনভেস্ট করেছিল। বাবা এই সম্পূর্ণ বাড়ি ঘরটি ঠিক করেছিল তার নিজের টাকা দিয়ে। আর এটা দেখে বাড়িওয়ালা আঙ্কেল বাবাকে পুরো ৫ শতক মাটি তার নিজের নামে দলিল করে দিয়েছিল। এখন এই বাড়িটা অর্ধেক আমাদের আর বাকি অর্ধেক ওই আঙ্কেলের। আঙ্কেল বছর ৩ পরে এই বাড়িতে ঘুরতে আসে বিদেশ থেকে। এলাকার মানুষ আর বাড়ির সব ভাড়াটিয়ারা জানে এই সম্পূর্ণ বাড়িটি আমাদের। আমরা এই বাড়িতে আছি প্রায় ৬ বছর হয়ে গেল। এর মধ্যে অনেক মানুষ আমাদের এই বাড়িটিকে ভাড়া নিয়েছিল, যার মধ্যে এমন একটি বাবা আর মেয়ের ঘটনা ঘটে, সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটা ভদ্র যার বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে, তার একটা মেয়ে নিয়ে আমাদের বাসাতে ভাড়া নেয়। মেয়েটার বয়স ছিল আমার মতো ১ থেকে ১ বছর। তারপর ওই মেয়েরা আমাদের বাসা ভাড়া নেয়, আর তাদের সম্পর্কের কথা শুনতে চাইলে তারা বলে তারা নাকি বাবা মেয়ে। আর ওই ভদ্রলোকের স্ত্রী নাকি অনেক বছর আগেই মারা গিয়েছে, তাই তারা বাবা মেয়ে একসঙ্গেই থাকে। আমার বাবা প্রথমেই তাদেরকে দেখে ভাড়া দিতে চাচ্ছিল না, কারণ আমার বাবার প্রথমেই তাদেরকে দেখে সন্দেহ হচ্ছিল। ভদ্রলোক আমার বাবার কাছে যখন কথা বলছিল তখন কেন জানি মনে হচ্ছিল তিনি আমাদের সবাইকে মিথ্যা কথা বলছিল। কিন্তু এক পর্যায়ে তারা এমনভাবে বাবাকে রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত আমার বাবা তাদের রিকোয়েস্ট অনুযায়ী তাদেরকে একটি বাসা ভাড়া দেয়। বাসা ভাড়া দেওয়ার পরে আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। একদিন সকালবেলা উঠে দেখলাম ওই মেয়েটা প্রচণ্ডভাবে বমি করছিল। মেয়েটা বমি করা অবস্থায় তার বাবা বাড়িতে ছিল না। আমরাই একটা ভালো ডক্টর ডাকলাম। তারপর ডক্টর যখন বাসায় আসলো আর মেয়েটাকে পরীক্ষা নিরীক্ষা করল, তারপর ডক্টর যা বলল তা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। ডক্টর বলল ওই মেয়েটা নাকি প্রেগন্যান্ট হয়েছে। আমরা জানতাম মেয়েটার বিয়ে হয়নি, তাহলে ওই মেয়েটা প্রেগন্যান্ট হলো কিভাবে? মেয়েটাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে তুমি প্রেগন্যান্ট হলে কিভাবে, তখন মেয়েটা কোনো কিছু বলতে পারল না। আর তখন তার বাবা বাড়িতে ছিল না, তখন তার বাবা কাজে ছিল। এরপর আমার বাবা ওই ভদ্রলোকাকে জিজ্ঞাসা করবে আসলে তাদের মধ্যে কি চলছিল, কারণ আমার বাবার প্রথমেই তাদের দুজনকে সন্দেহ হয়েছিল তাদের কথাবার্তা শুনে। আর এই ভাষাটাই বা কার? এতদিন তো আমরা সবাই জানতাম যে এই মেয়েটার বিয়ে হয়নি। তারপর ওই ভদ্রলোকটি কাজ থেকে বাসায় ফিরল, আর তখন আমার বাবা জিজ্ঞাসা করল যে আপনার মেয়ের তো বিয়েই হয়নি, তাহলে আপনার মেয়ের পেটের বাচ্চা কার? তাছাড়া একটা মেয়ের বিয়ে হয়নি, তার পেটে বাচ্চা কিভাবে হয় সেটাই আমার বাবা ওই ভদ্রলোকের কাছে জানতে চেয়েছিল। এই কথা শুনে ভদ্রলোক অবাক হয়ে গিয়েছিল। আর ভদ্রতা তখন মিথ্যা কথা বলছিল যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছিল। আমার মেয়ের আরও ২-৩ বছর আগে বিয়ে হয়েছিল, তার জামাই বিদেশে থাকে। এই কিছুদিন হলো তার জামাই দেশে এসেছিল। এর মাঝে আমি আমার মেয়েকে তার জামাইয়ের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলাম, হয়তোবা সেখানেই তারা কিছু করে যে এর মধ্যে আমার প্রেগনেন্ট হয়ে গেছে। আমার বাবা তার কথা বিশ্বাস করতে পারতেছিল না, কারণ আমার বাবা বলল আপনি একই সময় একই রকম কথা বলতেছেন, আমি আসলে আপনার কোনটা কথা কি বিশ্বাস করব? তারপর সেই ভদ্রলোক বলল আসলে সত্যি কথা, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তারপর সেই ভদ্রলোক বলল আমার মেয়ের বিয়ে হয়ে গেছে,
আর আমার মেয়ের স্বামী বিদেশে। এইসব কথা শুনে এলাকার মানুষ এবং আমরা সবাই হতবাক হয়ে গেলাম আর ভাবলাম যে দুনিয়াটা আসলে কোথায় চলে গেছে, কে বাবাকে মেয়ে কেউ কোনো কিছুর দিকে পরোয়া করতেছে না। আমরা 3 বছর আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করে ফেলেছি। এসব কথা শুনে তো আমাদের সবারই মাথায় আকাশটা যেন ভেঙে পড়ল। এইসব কি বলছে এই মেয়েটা? এরা বাবাকে বিয়ে করছে মানে? তারপর এলাকার সবাই তাদের দুজনকে বেঁধে মারধর করতে শুরু করল আর সমস্ত কাহিনীকে খুলে বলতে বলল। মেয়েটার বাবা নাকি বিদেশে ছিল, মেয়েটা যখন পেটে ছিল তখন তার বাবা নাকি বিদেশে চলে গেছিল, বিদেশ থেকে আসার পর মেয়েটার মা মারা যায় আর তখন মেয়েটা একা হয়ে পড়ে। আর তখন এইটার বাবা একাকিত্ব সুযোগ পেয়ে মেয়েটাকে নানাভাবে অনেক কিছু করতে চায়। আর্মিটা এসব কিছু দিতে না চাইলে এক পর্যায়ে তারা চরম এক সিদ্ধান্তে উপনীত হয়ে যে তার বাবা তার মেয়েকে বিয়ে করবে। এই কথা শুনে মেয়েটির অবাক হয়ে যায় আর মেয়েটি তার বাবার কাছে কান্না করতে থাকে। তখন মেয়েটি তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে বিয়ে করবে, এটা কি রকম কথা? আর আমি তোমার মেয়ে, তুমি আমার জন্মদাতা পিতা, তুমি পিতা হয়ে নিজের মেয়েকে বিয়ে করবে? ছি বাবা ছিস, আমি তোমার কাছ থেকে এসব কিছু আশা করিনি। তারপরে যখন তার বাবার বিদেশ যাওয়ার সময় চলে আসে তখন তার বাবা বলে সে নাকি আর বিদেশে যাবে না। মেয়েটার মা বলে তুমি কেন যাবে না বিদেশে? তখন তার বাবা বলে, আমি তো অনেক বছর বিদেশ করলাম, বিদেশ আর আমাকে ভালো লাগে না, আমি বাংলাদেশ থেকে কোনো একটা কাজ করতে শুরু করব। ওই ভদ্রলোক এই কথা বলেছিল তার মেয়ের সাথে একটা তার সম্পর্ক তৈরি হয়েছিল বলে তার মেয়েকে ছেড়ে তাকে বিদেশে চলে যেতে হয়। তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তখন তারা বিয়ে করবে। ওই মেয়েটা তার বাবাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তাদের ভালোবাসাটা বাবা মেয়ের ভালোবাসার মতো ছিল না। তাদের ভালোবাসাটা ছিল স্বামী স্ত্রী ভালোবাসার মতো। তারা গোপনে গোপনে ওই বাসায় থেকে তার মায়ের চোখ আড়াল করে স্বামী স্ত্রীর সম্পর্কের পালন করত। এরপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় আর গোপনে তারা কোনো কিছুই করবে না। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা বাড়ি থেকে চলে গিয়ে একে অপরকে বিয়ে করবে এবং সারা জীবনের মতো স্বামী স্ত্রীর মতো জীবনযাপন শুরু করবে। এরকম করে তারা 3 বছর আগে তাদের বাড়ি থেকে পালিয়ে এসেছিল। আর পালিয়ে সে তারা দুজন দুজনকে বিয়ে করে ফেলে। এবং তারা প্রথমে যে ভাড়া বাড়িতে উঠেছিল সেটাতে তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়েই উঠেছিল। এরপর তাদের বয়সও অনেক বেশি দেখে এবং তাদের চেহারার অনেক মিল দেখে তাদের এলাকায় অনেক ঝামেলা হয়েছিল। তাদের দুজনকে নাকি অনেক মারধরও করেছিল। মারধর করে তাদেরকে বের করে দিয়েছিল। এজন্য তখনকার তারা আমাদের বাসায় উঠেছিল আর তারা পরিচয় দিয়েছিল যে তারা বাবা মেয়ে। কিন্তু সবার সুখের আড়ালে তারা স্বামী স্ত্রীর মতো করে থাকত। আর স্বামী স্ত্রীর মতো থাকলেই তারা সত্যিই কিন্তু বাবা মেয়ে ছিল। ওই মেয়েটার জন্মলতার পিছনে পিতার কাছেই ওই মেয়েটার স্বামী স্ত্রীর মতো এখন থাকে। তাদের ওই সমস্ত কথা শুনে আমরা অনেকেই অবাক হয়ে গিয়েছিলাম। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম তাদের সবাইকে আমরা এই বিষয়টা তাদের অল ফ্যামিলিকে জানাব। তাদের ফ্যামিলির লোকেরা জানে ওই মেয়েটা হয়তো অন্য কারো সাথে পালিয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা আছে তার বাবার সাথে পালিয়ে এসে এই সব কিছু করতেছে, এইসব বিষয়ে তারা নাও জানতে পারে। এই জন্য আমার তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে তাদের ফ্যামিলির সবাইকে জানালাম বিষয়টা। এরপর ওই লোকটার স্ত্রী মানে ওই মেয়েটার মা কান্না করতে করতে আমাদের বাড়িতে চলে আসে এবং এসে দেখে তাদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। আর মেয়েটার মাকে আমরা সমস্ত বিষয়গুলো খুলে বললাম। আপনার স্বামী আর আপনার মেয়ে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল আর তারা 3 বছর আগে বিয়েও করে নিয়েছে। এখন আপনার মেয়ের পেটে আপনার স্বামীর বাচ্চা। এইসব কথা শুনে ওই মহিলা চিৎকার করে কান্না করছিল আর ওই মহিলা বলছিল, তারপর ওই মহিলা বলছিল, ছি ছি তুমি এত নিচে নামতে পারলে? শেষ পর্যন্ত তুমি তোমার মেয়েকে বিয়ে করে ফেললে, তুমি এত খারাপ কিভাবে হলে? ওই লোকটা তখন চুপ করেছিল আর আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমরা তাদের দুজনকে পুলিশের হাতে ধরিয়ে দিব। তারপর এই ভদ্রমালী বলছিল, আমি চাই আমার মেয়ে আর আমার স্বামীকে পুলিশের কাছে ধরিয়ে দিতে। তারপর আমার বাবা আমাদের বাড়িতে পুলিশ নিয়ে আসলো আর পুলিশ এসে তাদের দুজনকে ধরে নিয়ে গেল। আপনারা সবাই সাবধানে থাকবেন। পৃথিবীর সমস্ত সম্পর্কই এখন ভয়ঙ্কর হয়ে গেছে। আসলে নারী পুরুষ তাদের ওই দৈহিক চাহিদাটাকেই প্রাধান্য দিচ্ছে। তাদের মধ্যে কোনো পবিত্র সম্পর্ক থাকলে সেই পবিত্র সম্পর্কের দাম তারা দিচ্ছে না, শুধুমাত্র তারা খারাপ দেখেই যাচ্ছে। বন্ধুরা আপনারা সবাই সাবধানে থাকবেন। বন্ধুরা আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আর আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই গল্পটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আপনি প্রতিদিন নতুন নতুন আমাদের এই ধরনের গল্পগুলো শুনতে পারেন। আর আমাদের এই গল্পগুলো সম্পূর্ণ শিক্ষণীয় গল্প। সেদিন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি সাদা একটা কাপড় পরেছিলাম আর বৃষ্টিগুলো আমার চুল এগিয়ে দেওয়ায় সেগুলো আমার চুলে পড়ছিল। এদিকে হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। আমি দরজা খুলে দেখলাম আমার জামাই দাঁড়িয়ে আছে। জামাই আমার পাশে তাকালো আর হেসে হেসে বলল, আজ তো আপনাকে অনেক সুন্দর লাগছে শাশুড়িমা। আমি প্রথম অবস্থায় একটু লজ্জা পেলাম। আর সেদিন রাত কিন্তু আমি আসাতে আপনাদের কোনো অসুবিধা হলো না তো?
তখন আমি জামাইকে বললাম, আরে না বাবা, অসুবিধা হবে কেন? আর আমি হাসতে হাসতে বললাম, শুধু একটু ভিন্ন কিছু করার প্ল্যানিং ছিল। জামাই তখন, সম্পর্ক ভালো রাখার জন্য মাঝে মাঝে এভাবে চমক দিতে হয়। আর আপনি সব সময় এমন উদ্ভাবনের চিন্তা ভাবনা করেন, সেটা সব সময় আমাদের কাছে প্রশংসা হয়ে থাকবে। আর আপনি দেখতে খুব অনেক কিউট শাশুড়িমা। তারপর আমি আমার জামাইকে বললাম, এভাবে কত করে দাঁড়িয়ে থাকবে, এবার ঘরে আসো, বসো, আমি তোমাকে নাস্তা করে দিচ্ছি। তারপরে জামাই আমাকে কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো জামাইয়ের এই তাকানোর মাঝে অনেক কিছু আন্দাজ করতে পারতেছি। বন্ধুরা, আজকের গল্পটি খুবই স্পেশাল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আমাদের গল্পটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা ওটা নিয়ে দাঁড়িয়ে যাও। আমার বয়স 2-5। ভালো, আমি দেখতে শুনতে অনেক ভালো। তাই এখনও আমাকে কম বয়সী মেয়ের মতো দেখতে লাগে। আর আমি আমার মেয়ের জামাইকে অনেক দিন আগে থেকেই ভালোবাসি। আর জামাইকে আমি আমার সমস্ত মনের কথা জানিয়ে দিতাম সময় মতো করে। জামাই আমার কথাগুলো শুনতে আর আমার কষ্টগুলো বুঝত। আর আমাকে সব সময় সাপোর্ট দিত। আমি আমার মেয়ের জামাইয়ের সাথে কিছু কথা বলতে শুরু করেছিলাম। আর এই সময় হঠাৎ করে আমার স্বামী রতন বাসা চলে এলো। সে অনেক আগে থেকে বলেছিল যে আজ ও 1 ঘন্টা আগে আসবে। কিন্তু সেই আগের মতোই আবার সে দেরি করে বাসায় এলো। এদিকে আমার জামাই সময় মতো এলে আমি তাকে দরজা থেকে বিদায় করতে পারতাম। আর আমার স্বামী বাইরে থেকে এসেই প্রথমে জামাইকে জড়িয়ে ধরল। আর সে আমার দিকে একটুও দেখল না। এটা দেখে আমি অনেক রেগে যাই। আর আমাদের ঘরে বসে আমার মাথায় অনেক ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আর আমার জামাই আমার পাশে বসেছিল। জামাই আমাকে বলে, শাশুড়ি মা, তোমার কিছু হয়েছে হলে আমাকে খুলে বলতে পারেন। আমি তখন জামাইকে মেয়েটু হেসে বললাম, আরে কই না তো, আমার তো কিছুই হয়নি, আমি এমনিতে এখানে বসে আছি। তখন জামাই আমার দিকে তাকানো আর বলল, এটা তো এমনিভাবে বসে থাকা নয় শাশুড়িমা, আমি বুঝতেছি আপনার মন খারাপ। তারপর আমরা গল্প শুরু করলাম। গল্প করতে করতে আমাদের সাজানো ঘরটা আমার জামাইকে দেখালাম। এরপর জামাই আমাদের ঘরটা দেখে শুনে বলল, অনেক সুন্দর হয়েছে ঘরটা সাজানো শাশুড়িমা। আমি ভেবেছিলাম যে রাগ লাগবে, আমি রতনকে এই ঘরটা দেখাবো। আর রতন অনেক খুশি হয়ে যাবে। এরপর জামাই আমাকে বল, সুন্দরীদের মাঝে এই সমস্ত কিছু গিফট করা দরকার, যাতে করে সম্পর্কটা আরও মিষ্টি এবং মধুর হয়ে থাকে। আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাকে মাঝে মাঝে করে বলতে পারেন। আমি আপনার সমস্ত সমস্যার আর চাহিদা মিটানোর কথা মাথায় রেখে চলি। আমার জামাই এরকম কথা শুনে আমার মনটা অনেক হালকা হয়ে গেল। আর আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক হতে শুরু করলাম। কারণ আমার স্বামী রতন আমাকে ভালোবাসে না। আর অফিসের কাজের চাপে সব সময় আমার থেকে দূরে থাকে। তাই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম, আমার মেয়ের জামাইকে আমি আমার কাছেই রাখব। তাকে আমি আমার মনের সমস্ত ঘটনা খুলে বলবো। পরের দিন আমার হাজব্যান্ড অফিসের কাছে বাইরে চলে গেল। আর জামাই আমাকে বলল, সকাল 1:00টায় তার অফিসের টাইম। আমার মেয়ের জামাই দেখতে শুনতে অনেক ভালো, অনেক ফিটফাট, আর দেখতে শুনতে আমার একটা দায়িত্বশীলও বটে। জামাইকে নাস্তা করে দেওয়ার পর জামাই নাস্তা খেয়ে তার নিজের কাছে কাজের প্রতি মনোযোগ বেড়ে গেল। এরপর জামাই অফিস যাওয়ার আগে আমাকে বলল, আপনারা যদি চান তাহলে আমি আপনাকে রাত্রেবেলা খাবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়াবো। কাল আমি ভুল সময়ে এসে আপনাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছিলাম। আর আজকে আমি অনেকটা দেরিতে চলে আসব, যাতে করে আপনাদের কার্গের পরিকল্পনা আজকে পূরণ হয়ে যায়, যাতে আপনারা কালকের মতো করেন নিজের মতো করে সময় কাটাতে পারেন। আর তারপরে আমি হাসতে হাসতে জামাইয়ের এসব কথা মেনে নিলাম। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, আমাদের সম্পূর্ণ সম্পর্কগুলো কতটা মসৃণ হতে পারে আমরা যদি দুটি মন একখানে করে চেয়ে থাকি। রতন সারাদিনও আমার সাথে একটাও কথা বলেনি, যদিও আমি বিকেল বেলা তার জন্য ডিনার রেডি করে